সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল মোল্লা, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। আজকে একাদশ শ্রেণীতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম অধ্যায়ের সভ্যতার ইতিহাস সম্পর্কিত ক্লাস অনুষ্ঠিত হবে। আজকের ক্লাসের আলোচ্য অংশ: প্রাচীন সভ্যতা, মিশরীয় সভ্যতা, সুমেরীয় ও বেবিলনীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা সম্পর্কিত আলোচনা পর্যায়ক্রমে আজকে আলোচিত হবে। প্রাচীন সভ্যতা। পরিবর্তনীয় মানব ইতিহাসে ধাপে ধাপে যে কৃষ্টি দানা বেঁধে উঠেছে তাই সভ্যতা নামে পরিচিত। মানব সৃষ্টির সূচনা পর্ব থেকেই মানব সভ্যতার বিকাশ শুরু। সভ্যতার মাধ্যমে কোনো দেশ বা অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর মন মানসিকতা, চিন্তা চেতনা, শিক্ষা, সংস্কৃতি, রীতিনীতি, জীবনবোধ, ভাবনাবিলাস ও দৈনন্দিন জীবনযাত্রার বহিঃপ্রকাশ ঘটে থাকে। বস্তুত দীর্ঘকালের প্রক্রিয়ার মাধ্যমে আধুনিক সভ্যতার বিকাশ ঘটেছে। আর মানব সভ্যতার বিকাশের ধারাকে ঐতিহাসিকরা কয়েকটি ভাগে ভাগ করেছেন। যেমন প্রথমে যে ভাগটি, সেটি হলো প্রস্তর যুগ। বিশ্বের ইতিহাসে প্রস্তর যুগ, যেটিকে স্টোন এজ বা পাথর যুগ নামে অভিহিত করা হয়, প্রস্তর যুগ, বিশ্বের ইতিহাসে প্রস্তর যুগ বলতে মানব ও তার সমাজের বিবর্তনের ধারায় একটি পর্যায়কে বোঝানো হয়, যখন মানুষের ব্যবহার্য হাতিয়ার তৈরির মূল উপকরণ ছিল পাথর। প্রস্তর যুগ দুভাগে বিভক্ত: একটি পুরাপলীয় বা প্রাচীন প্রস্তর যুগ, আর অন্যটি নব্যপ্রস্তর যুগ বা নতুন পাথরের যুগ বা নবপলীয় যুগ নামে পরিচিত। পুরাপলীয় যুগ। পৃথিবীতে প্রথম যথার্থ মানুষের আবির্ভাব ঘটেছিল এখন থেকে 20 লক্ষ বছর পূর্বে। এ সময়ের মানুষকে বলা হতো আদিম মানুষ। এ শ্রেণীর মানুষ ফসল ফলাতে ও প্রয়োজনীয় দ্রব্যাদি বানাতে জানত না, তাই জীবন ধারণের জন্য তাদের নির্ভর করতে হতো প্রকৃতির উপর। তারা প্রথম দিকে গাছের বাকল, ফলমূল, লতাপাতা এবং পরে পশু পাখির মাংস খেয়ে জীবন ধারণ করত। এভাবে মানুষ শিকার করতে শেখে এবং শিকারের প্রয়োজনে পাথর ঘষে অস্ত্র বানাতে এবং আগুন জ্বালাতে শেখে। আদিমানবের এ পর্যায়কে প্রাচীন পাথরের যুগ বা পুরাপলীয় যুগ বলা হয়। নবপলীয় যুগ। পুরাপলীয় যুগে মানুষ জীবন ধারণের জন্য শিকারের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে যাযাবরের মতো ঘুরে বেড়াতে থাকে। এ পর্যায়ের শেষ প্রান্তে এসে মানুষ কৃষির আবিষ্কার শেখে। এ সময়কে নবপলীয় যুগ হিসেবে অভিহিত করা হয়। এ যুগের আরেকটি নাম হলো প্রাগৈতিহাসিক যুগ। কৃষির আবিষ্কার মানব সভ্যতায় ব্যাপক পরিবর্তন এনে দেয়। কৃষি উৎপাদনের প্রয়োজনে বিশৃঙ্খল মানুষ এ সময় দলবদ্ধ হতে শুরু করে। তারা পানির প্রাপ্যতার উপর নির্ভর করে বিশেষ বিশেষ স্থানে সমবেত হয়ে বসবাস করতে থাকে। ফলে তাদের যাযাবর জীবনের অবসান ঘটে এবং গ্রামের পত্তন ঘটতে থাকে। এ যুগে মানুষ পশু শিকার করতে গিয়ে পশুকে বশ করার কৌশল অবলম্বন করলে ধীরে ধীরে পশুপালনের বিকাশ ঘটে এবং এভাবে স্থায়ী ও মিলিতভাবে বসবাস, কৃষি উৎপাদন ও শিকার করতে গিয়ে নবপলীয় যুগে সামাজিক সংগঠনের বিকাশ ঘটে। নবপলীয় যুগে সামাজিক সংগঠন বা সমাজ ব্যবস্থার যাত্রা শুরু হলেও এ সময় লিখন পদ্ধতির আবিষ্কার না হওয়ায় এ যুগের কোনো লিখিত তথ্য পাওয়া যায় না। তাই এ সময়কে প্রাগৈতিহাসিক যুগও বলা হয়। আধুনিক ঐতিহাসিক ও গবেষকরা এ যুগের সময়কালকে 50,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ বলে মনে করেন। সভ্যতার যুগ বা ঐতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগের অবসানের মধ্য দিয়ে সভ্যতার যুগ বা ঐতিহাসিক যুগের সূচনা ঘটে। সভ্যতার সংজ্ঞা ব্যাপক। মানব জীবনের আর্থসামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভৃতি সব দিকই সভ্যতার অন্তর্ভুক্ত। শহরের জীবনের উন্নত মানব জীবন ব্যবস্থা এবং এর সাথে লিখন পদ্ধতি, আইন, সরকার, ব্যবসা বাণিজ্য এবং ধর্ম সম্পর্কীয় মার্জিত ধারণার মতো কার্যক্রম সভ্যতার সাথে জড়িত। মানব ইতিহাসের বিভিন্ন স্তরে বিভিন্ন অঞ্চলে যে বিশেষ বিশেষ কৃষ্টির উদ্ভব ঘটেছিল তাকেই সভ্যতা বলা হয়। সভ্যতার
যুগের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। প্রথমটি হচ্ছে লিপির আবিষ্কার, আর দ্বিতীয়টি হচ্ছে নগর সভ্যতার সৃষ্টি। কৃষি আবিষ্কারের মাধ্যমে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করতে থাকায় এ সময় গড়ে ওঠে গোত্র ও কৌম ব্যবস্থা, এবং মানুষ আয়ত্ত করে ধাতুর ব্যবহার। এর ফলে মানুষের জীবনযাত্রা যেমন গতিশীল হয়, তেমনি সমাজ ব্যবস্থাও উন্নত হতে থাকলে গ্রাম সংস্কৃতির উদ্ভব ঘটে এবং নগর সভ্যতার সূচনা হয়। আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে নগর সভ্যতার শুরু হয়েছিল। কোন সভ্যতার সূচনা প্রথম হয়েছিল তা নিয়ে মতভেদ থাকলেও একটি বিষয় নিশ্চিত যে প্রায় কাছাকাছি সময়ে নদীকে কেন্দ্র করে মিশরীয়, মেসোপটেমীয়, সিন্ধু, চৈনিক প্রভৃতি সভ্যতার বিকাশ ঘটেছিল। সভ্যতা বিকাশের এই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে যুক্ত হয়েছিল ফিনিশীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, হিব্রু সভ্যতা, রোমান সভ্যতা, পারস্যিক সভ্যতার মতো অন্যান্য সভ্যতাগুলো। সভ্যতা বিকাশে সেমেটিক জাতির অবদান। সেমেটিক শব্দটি আদি বাইবেলের সাম শব্দ থেকে উদ্ভূত হয়েছে। মনে করা হয়ে থাকে হযরত নূহ আলাইহিসসালামের প্রথম পুত্র সামের বংশধররা সেমেটিক, দ্বিতীয় পুত্র হামের বংশধররা হেমেটিক বা মিশরীয়, তৃতীয় পুত্র ইয়াফেসের বংশধর আর্য বা ভারতীয় ইরানি প্রভৃতি নামে পরিচিত। নূহ আলাইহিসসালামের চতুর্থ পুত্র রাফেজের বংশধর সম্পর্কে প্রামাণ্য ইতিহাস দুর্লভ। সেমেটিক জাতির আদি বাসস্থান ছিল আরব ভূমি। মানব সভ্যতার ইতিহাসে তাদের অবদান অপরিসীম। বিশ্বের প্রধান তিনটি একেশ্বরবাদী ধর্মের প্রবর্তক ছিলেন এই সেমেটিক জাতিরই তিনজন অমর কৃতি সন্তান। তারা হলেন ইহুদি ধর্মের প্রবর্তক হযরত মুসা আলাইহিস সালাম, খ্রিস্ট ধর্মের প্রবর্তক হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইসলাম ধর্মের সফল প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ঐতিহাসিকের মতে কোনো এক সময়ে সেমেটিক জাতিগোষ্ঠীর সকলেই একই স্থানে বসবাস করত, একই ভাষায় কথা বলতো, একই ধর্মে বিশ্বাস করত এবং একই সামাজিক বিধান মেনে চলত। কিন্তু লোকসংখ্যার বৃদ্ধি, অনুদার প্রকৃতি, দুঃসহ ভৌগোলিক পরিবেশ ও আর্থিক দুরবস্থার কারণে স্বাভাবিকভাবেই তারা পার্শ্ববর্তী উর্বর অঞ্চলসমূহের প্রতি প্রলুব্ধ হয়। এভাবে আনুমানিক খ্রিস্টপূর্ব 3500 অব্দে সেমেটিক জাতির একটি অংশ আদি ভাষভূমি আরব ত্যাগ করে টাইগ্রিস ইউফ্রেটিস উপত্যকায় গমন করে সুমেরীয় নামক সুসভ্য একটি অসেমেটিক জাতির সংস্পর্শে এসে ব্যাবিলনীয় ও অ্যাসিরীয় সভ্যতার উদ্ভব ঘটায়। খ্রিস্টপূর্ব 2500 অব্দে সেমেটিক জাতির অপর একটি শাখা সিরিয়া ও প্যালেস্টাইনে গিয়ে হিব্রু সভ্যতা গড়ে তোলে। সেমেটিক জাতির অন্য একটি শাখা ভূমধ্যসাগর ও লেবানন পর্বতের মধ্যবর্তী ভূভাগে বসতি স্থাপন করে ফিনিশীয় সভ্যতার ভিত্তি স্থাপন করে। সেমেটিক জাতির একটি শাখা মিশরে বসতি স্থাপন করে স্থানীয় হেমেটিকদের সভ্যতার সংস্পর্শে এসে মিলিতভাবে ইতিহাসখ্যাত মিশরীয় সভ্যতার উদ্ভব ঘটায়। খ্রিস্টপূর্ব 331 অব্দে গ্রিক সম্রাট আলেকজান্ডারের পারস্য বিজয়ের পর প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার মধ্যে ভাবের বিনিময় ঘটে। পারস্পরিক ভাব বিনিময়ের ফলে এক উন্নত সভ্যতা জন্মলাভ করে। ইতিহাসে এ সভ্যতাই হেলেনিক সভ্যতা নামে পরিচিত। খ্রিস্টপূর্ব 146 অব্দে গ্রিক অধিকার করে রোমানরা পূর্বোক্ত সভ্যতার উত্তরাধিকারী হয়। 7ম শতাব্দীতে আরবীয় মুসলমানরা রোম ও পারস্য অধিকার করে উক্ত সভ্যতার সাথে নিজেদের সভ্যতার সংমিশ্রণ ঘটিয়ে এক উন্নত সভ্যতা গড়ে তোলে। ক্রুসেডের সময় এ সভ্যতা ইউরোপীয়দের মধ্যে বিস্তার লাভ করে ইউরোপে রেনেসাঁস বা নবজাগরণের সূচনা করে। সুতরাং এই সেমেটিক সভ্যতাই আধুনিক ইউরোপীয় বা বিশ্ব সভ্যতার মূলে রয়েছে। মিশরীয় সভ্যতা। প্রাচীন মিশরের ভৌগোলিক অবস্থান। প্রাচীন সভ্যতার ভিত্তিভূমি হিসেবে বিবেচিত মিশরের অবস্থান আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব দিকে। দেশটির উত্তরে ভূমধ্যসাগর।
মিশর দেশটির উত্তরে ভূমধ্যসাগর, দক্ষিণে বর্তমান সুদান রাষ্ট্র। মিশরের পূর্ব দিকে লোহিত সাগর এবং উত্তর পূর্বে রয়েছে আরব মরুভূমি ও পশ্চিম দিকে বর্তমান লিবিয়া। নীল নদকে কেন্দ্র করে গড়ে ওঠা মিশর দুভাগে বিভক্ত। দক্ষিণাঞ্চল, যা মিশরের আসিয়াতের নিচের উপত্যকায় অবস্থিত, এবং অন্যটি উত্তরাঞ্চল, যা ফাইউম এলাকা থেকে নিম্ন অংশ পর্যন্ত বিস্তৃত। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা এই তিনটি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত থাকায় এবং ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত হওয়ায় মিশরের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানকাল থেকে প্রায় ৭,০০০ বছর আগে যখন পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুতে নানা পরিবর্তনের ফলে দিনের পর দিন বৃষ্টি হতো, ফলে নীল নদের পানি উপচে দুকুল ছাপিয়ে মানুষের কৃষি উৎপাদন সহ সব সহায় সম্বল ভাসিয়ে নিয়ে নিঃস্ব করে দিত। তাই প্রাচীন মিশরীয়রা প্রতি বছর সংঘটিত বন্যাকে নিয়ন্ত্রণ করার জন্য বাঁধ দেওয়ার পদ্ধতি উদ্ভাবন করেছিল। এভাবে সমস্যার সমাধান করতে গিয়ে প্রাচীন মিশরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, কৃষির উপকরণ, সেচ ব্যবস্থা প্রভৃতি বিকাশের সাথে সাথে নগরের বিকাশ ঘটতে থাকে, যা মিশরকে সভ্যতার পটভূমিতে পরিণত করে। মিশর নীল নদের দান। হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হলেও নীল নদকে মিশরের দান হিসেবে অভিহিত করা হয়, কেননা মিশরীয় সভ্যতার বিকাশে নীল নদী সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে মিশরীয় সভ্যতার সূচনাকারী পানির প্রাপ্যতা, নীল নদকে কেন্দ্র করে কৃষি উৎপাদন, মাছ ধরে জীবিকা নির্বাহ, পশুপালনের জন্য তৃণভূমির সহজলভ্যতা ইত্যাদি বিষয়কে মাথায় রেখে নীল নদের তীরবর্তী অঞ্চলসমূহে বসতি স্থাপন করেছিল। দেখা যায় প্রতি বছর গ্রীষ্মকালের শুরুতে আফ্রিকার মধ্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের ফলে সৃষ্ট প্লাবনে নীল নদের দুকুল ছাপিয়ে যেত। এ সময় পাহাড়ি মাটি, বরফ গলা পানি ও অজস্র জলজ উদ্ভিদ আবাদি জমিতে এসে পড়ত। কয়েক মাস ব্যাপী স্থায়ী এ বন্যার সময় গাছপালা পচে গিয়ে এবং এর সাথে জলাধারের পাহাড়ি লাল পাথুরে মাটি মিশে এক উর্বর পলিমাটির সৃষ্টি হতো। প্লাবন শেষে বন্যার উর্বর পলিমাটিতে নীল নদের উভয় তীর দৈর্ঘ্য ৬০০ মাইল এবং প্রস্থে ১০ মাইল পর্যন্ত ভরে যেত। এ কারণে মিশরের জমি খুবই উর্বর হতো। এ উর্বর জমিতে খুব সহজেই ফসল ফলানো যেত। কৃষি উৎপাদনে প্রাচীন মিশরীয়দের প্রধান জীবিকা হওয়ায় এ সময় কৃষিকে কেন্দ্র করেই বসতি স্থাপন, বাঁধ নির্মাণ কৌশল, সেচ ব্যবস্থা ও ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটে। এছাড়া নীল নদের তীরে অবস্থিত সিনাই পাহাড় ও অন্যান্য পর্বতমালা এবং চুনা পাথরের পাহাড়গুলো শিল্পদ্রব্য ও অস্ত্রশস্ত্র তৈরি করার জন্য মিশরীয়দেরকে বিভিন্ন প্রকার ধাতু সরবরাহ করেছে। এক কথায় গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান ও নীল নদের দানের ফলে মিশরে বিশ্বের প্রাচীন সভ্যতার উৎপত্তি ও বিকাশ ঘটে। তাই গ্রিক ঐতিহাসিক ও ইতিহাসের জনক হেরোডোটাস মিশরীয় সভ্যতার বিকাশে নীল নদের ভূমিকা দেখে বিস্মিত হয়ে নির্দ্বিধায় মিশরকে নীল নদের দান বা দ্য গিফট অব দ্য নাইল বলে উল্লেখ করেছেন। প্রাচীন মিশরের রাজনৈতিক ইতিহাস। ঐতিহাসিকদের বর্ণনা অনুসারে আনুমানিক খ্রিস্টপূর্ব ৫,০০০ অব্দে মিশরের সভ্যতার শুরু হয়েছিল। ইউরোপীয়, লিবিয়ান, এশীয়, সেমেটিক ও আফ্রিকান নুবিয়ান রাজাদের সংমিশ্রণে সৃষ্ট এ সভ্যতার রাজনৈতিক ইতিহাস একটি আলোকোজ্জ্বল ঘটনা। নির্দিষ্ট একটি রাজবংশের হাতে মিশর শাসিত হওয়ার আগে সেখানে যে শাসন ব্যবস্থা পরিচালিত ছিল সে সময় থেকে শুরু করে প্রাচীন মিশরের রাজনৈতিক সময়কালকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায়। প্রথমেই প্রাক রাজবংশীয় যুগ, খ্রিস্টপূর্ব ৫,০০০ থেকে খ্রিস্টপূর্ব ৩,০০২ অব্দ। প্রাক রাজবংশীয় যুগে মিশর ছোট ছোট প্রায় ৪০টি নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। এই নগররাষ্ট্রগুলো নোম নামে পরিচিত ছিল। এ সময় একটি স্থূল কনফেডারেশন থাকলেও নগররাষ্ট্রগুলো সংঘবদ্ধ ছিল না। প্রাচীন মিশরীয় সাহিত্য অনুসারে
খ্রিস্টপূর্ব 4003 অব্দে নিম্ন মিশরের নামার নামে একজন বীর যোদ্ধা উচ্চ মিশর ও নিম্ন মিশরকে প্রথমবারের মতো রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করেন। তিনিই ছিলেন মিশরের প্রথম ফারাও, রাজা বা শাসক। পবিত্র কোরআনে তাকে ফেরাউন নামে অভিহিত করা হয়েছে। ঐক্যবদ্ধ মিশর 800 বছর টিকেছিল। এরপর আবার বিভক্তি শুরু হয়। এ যুগের প্রথম মিশরীয় রাজধানী ছিল হেলিওপোলিস। এ সময় মিশরের যে সব উন্নয়ন হয় তা হলো উন্নত লাঙলের ব্যবহার, জাতীয় সেচ ব্যবস্থার প্রবর্তন, লিখন পদ্ধতির প্রাথমিক উদ্ভাবন, পেপিরাস ও কালির ব্যবহার প্রভৃতি। প্রাচীন রাজবংশীয় যুগ 3200 থেকে 2300 খ্রিস্টপূর্বাব্দ। রাজা নেমেস মিশরে রাজবংশীয় যুগের সূচনা করেন। তিনি উত্তর ও দক্ষিণ মিশরকে একত্রিত করে এই যুগের সূচনা করেন বলে তাকে প্রথম রাজবংশের প্রতিষ্ঠাতা বলা হয়। এ সময় 6টি রাজবংশ মিশরে রাজত্ব করে। প্রথম 2টি রাজবংশের রাজধানী ছিল উচ্চ মিশরের থিনিস। পরবর্তী বা রাজবংশের সময়ে থিনিস থেকে রাজধানী পরিবর্তন করে মেমফিসে নেওয়া হয়, কারণ এই স্থানটি ছিল মিশরের কেন্দ্রভূমিতে এবং পরবর্তী 5 শতাব্দী পর্যন্ত এটিই ছিল মিশরের রাজধানী। মধ্য রাজবংশীয় যুগ 2100 থেকে 1788 খ্রিস্টপূর্বাব্দ। মধ্য রাজবংশীয় যুগের সূচনা হয় একাদশ রাজবংশ প্রতিষ্ঠার মাধ্যমে। এ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন নেবহাপেটরা। তিনি দ্বন্দ্বকলহ দূর করে গোটা মিশরকে একটি কেন্দ্রীয় শাসনের অধীনে আনেন। তবে সত্যিকারের পুনরুত্থান বা নবজাগরণ শুরু হয় দ্বাদশ রাজবংশের আমল থেকে, যখন মিশর ক্ষমতা ও সমৃদ্ধির উচ্চ শিখরে আরোহণ করে। তাই প্রাচীন মিশরের ইতিহাসে দ্বাদশ রাজবংশের আমলকে স্বর্ণযুগ বলা হয়। নতুন রাজবংশ বা সাম্রাজ্যের যুগ বিদেশি শক্তির হাত থেকে মুক্তিলাভের জন্য খ্রিস্টপূর্ব 7ম শতকের শেষ দিকে উচ্চ মিশরের জনগোষ্ঠী ও শাসকেরা মিলিত হয়ে হিক্সেসদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে 1528 খ্রিস্টপূর্বাব্দে মিশরীয়রা হিক্সেসদের বিতাড়িত করতে সক্ষম হয় এবং এর মধ্য দিয়ে শুরু হয় নতুন রাজবংশ বা সাম্রাজ্যের যুগ। প্রথম অহমজ এর মাধ্যমে এ সূচনা হলে পরবর্তীকালে ফারাও তৃতীয় থুতমোস এর সময় এ সাম্রাজ্যের উন্নতি ও বিকাশের দ্বারা গতিশীল হয় এবং তৃতীয় আমেনহোটেপের সময় এ সাম্রাজ্য উৎকর্ষের চরম শিখরে উপনীত হয়। পরবর্তীকালে ফারাও টুটেন খামেন ও ফারাও দ্বিতীয় রামসেস ও ফারাও তৃতীয় রামসেস এরপর শক্তিশালী শাসক না থাকায় পরবর্তী যুগে সাম্রাজ্যের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। নানা পরিবর্তনের পর 525 খ্রিস্টপূর্বাব্দে পারসিকদের হাতে এ সভ্যতার চূড়ান্ত পতন ঘটে। সভ্যতা বিকাশে মিশরীয়দের অবদান। ধর্ম মিশরীয় চিত্রকলায়, স্থাপত্য ও ভাস্কর্যে প্রাপ্ত তথ্যের আলোকে দেখা যায় বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে প্রাচীন মিশরীয়রা দেবতা মেনে পূজা করত। তারা বিশ্বাস করত প্রকৃতিকে দেবদেবীরই নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকেন। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস অনুসারে সূর্যের দেবতা রা বা রে দেবদেবীর রাজা। তিনি প্রধান দেবতা হিসেবে অন্য দেবতাদের নিয়ন্ত্রণ করেন। একসময় রা বা রে নামটি রূপান্তরিত হয়ে দাঁড়ায় আমন বা আমন রেতে। রা ছিলেন আলো ও জীবনের আধার, এজন্য তিনি প্রধান দেবতা হিসেবে গণ্য হতেন। মিশরীয়দের আরও অনেক দেবদেবী ছিল। এদের দুজন হলেন জীবন, মৃত্যু, উর্বরতার দেবতা উসিরিস এবং তার স্ত্রী আইসিস। প্রাচীন মিশরীয়রা সম্রাট বা ফারাওকে স্বর্গের প্রতিনিধি মনে করত এবং তাদের দেবতার মতোই সম্মান করত। মৃত্যু পরবর্তী জীবনে তাদের বিশ্বাস ছিল, অর্থাৎ মৃত্যুর পরে নতুন জীবন আছে সে বিষয়টি মিশরীয়রা বিশ্বাস করত। মৃত মানুষ কবরে গেলে তার দেহে আত্মা ফিরে আসে। পৃথিবীতে তারা যে পাপ বা পূর্ণ করেছে দেবতা ওসিরিসের সামনে সেগুলো হিসাব হবে। এরপর পুণ্যবানকে সুখময় স্থানে এবং পাপীকে অন্ধকার ঘরে নিক্ষেপ করা হবে। সূর্য দেবতা রা তীব্র রশ্মি দিয়ে পাপীর দেহকে জ্বলসে দিবেন। মিশরীয় সভ্যতার অবক্ষয়ের যুগে মিশরীয়দের ধর্মে নানা কুসংস্কার যুক্ত হয়। এ সময় পুরোহিতেরা নিজের
ও শাসকের সুবিধার জন্য ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে থাকে। এ অবস্থার অবসানের জন্য ফারাও চতুর্থ আমেনহোটেপ এগিয়ে আসেন। তিনি মন্দির থেকে অসৎ পুরোহিতদের বের করে দেন। বহু দেবতার বদলে তিনি একমাত্র সূর্য দেবতার আরাধনার কথা প্রচার করেন। চতুর্থ আমেনহোটেপ সূর্য দেবতা আমান রে বা রা এর নতুন নাম দেন এটন। দেবতার নামের সাথে মিল রেখে তিনি নিজের নাম রাখেন ইকনাটন। এভাবে ইকনাটন বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম একেশ্বরবাদের ধারণা দেন। ইকনাটনের এ ধর্মবিশ্বাস বেশি দিন স্থায়ী হয়নি। বিখ্যাত ফারাও টুটেনখামেন পুরোহিতদের অধিকার ফিরিয়ে দিলে মিশরীয় সমাজ আবার কুসংস্কারে ছেয়ে যায়। ধীরে ধীরে প্রাচীন মিশরীয়দের ধর্ম অবক্ষয়ের চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়ায়। স্থাপত্যশিল্পে মিশরীয়দের অবদান অপরিসীম। প্রথমেই পিরামিড সম্পর্কে আলোচনা করব। পিরামিড প্রাচীন মিশরীয়দেরকে ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়। পাথর কেটে প্রকাণ্ড সৌধ বানাতে তারা ছিল সিদ্ধহস্ত। প্রাচীন মিশরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্যিক নিদর্শন হলো পিরামিড। মিশরীয়রা মৃত্যু পরবর্তী জীবনে তারা বিশ্বাস করত ফারাওদের মৃত্যুর পর তার আত্মা স্বর্গে চলে যায় এবং সেখানে দেবতা হিসেবে আবির্ভূত হয়। কিন্তু মৃত ফারাওয়ের শরীর পচে গেলে এক্ষেত্রে সমস্যা হতে পারে। এজন্য তারা ফারাওয়ের মৃতদেহকে বিশেষ পদ্ধতিতে মমি করে তা সংরক্ষণের ব্যবস্থা করত। ফারাওয়ের মৃতদেহ সমাহিত করার স্থান আগে থেকেই তৈরি রাখা হতো। এসব সমাধিতে দেওয়া হতো সিন্দুকভর্তি অমূল্য গহনা, বিভিন্ন ধরনের তৈজসপত্র, মুদ্রা, দামি কাপড় প্রভৃতি। মৃত ফারাওদের দেহ ও মূল্যবান এসব সামগ্রীর নিরাপত্তার জন্য প্রাচীন মিশরীয়রা বড় বড় পাথরখণ্ড দিয়ে পিরামিড নির্মাণ করেছিল। পিরামিড হলো ত্রিভুজের আকৃতিতে তৈরি অতি উঁচু সমাধিসৌধ। প্রাচীন বিশ্বের বিস্ময় পিরামিডের নির্মাণ শৈলীর জন্য এখনও বিশেষজ্ঞদের বিস্মিত করে। এত আগে মিশরীয়রা কিভাবে পাথরের এত বিশাল কাঠামো তৈরি করলো তার সম্পূর্ণ সুরাহা এখনো হয়নি। ফারাও জোসের সমাধিতে নির্মিত হয়েছে প্রথম পিরামিড। ইসহুটেপ নামে এক সুদক্ষ ভাস্কর এই পিরামিডটি নির্মাণ করেন। এর উচ্চতা 200 ফুট। মিশরে আরও অনেক পিরামিড আছে। এ পর্যন্ত 80টির বেশি পিরামিড পাওয়া গেছে। এর মধ্যে 70টির বেশি কালের সাক্ষী হয়ে এখনও টিকে আছে। টিকে থাকা পিরামিডগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো ফারাও খুফুর পিরামিড। 13 একর জমির উপর নির্মিত এই পিরামিডটির দৈর্ঘ্য 755 ফুট এবং উচ্চতা 481 ফুট। এটি নির্মাণ করতে 1 লাখ শ্রমিকের প্রায় 20 বছর সময় লেগেছিল। মিশরের পিরামিড সম্পর্কে পাল্টাজেনেট সমারসেট ফ্রাই বলেন, পিরামিড মিশরীয়দের অগ্রগতির প্রশংসাই শুধু নয়, এর সাথে জড়িত ছিল ধর্মীয় বিশ্বাস। ধর্মমন্দির মিশরীয় সভ্যতার মধ্য ও শেষ ভাগে তেমন একটা পিরামিড তৈরি হয়নি। তবে এ সময় মিশরীয়রা পুরোহিতদের প্রভাবে অনেক বৃহৎ সুদৃশ্য ধর্মমন্দির নির্মাণ করেছেন। মিশরের ধর্মমন্দিরগুলোর মধ্যে কার্নাক ও লুক্সরের মন্দির বিখ্যাত। এই মন্দিরগুলো খুব জাঁকজমকপূর্ণভাবে প্রচুর অর্থ ব্যয় করে নির্মিত। মন্দিরের প্রবেশপথের দুপাশে সারি সারি স্ফিংসের মূর্তি ও সামনে ফারাওয়ের মূর্তি রাখা হতো। ভাস্কর্য পিরামিড গড়ার সূত্রেই মিশরে ভাস্কর্য শিল্পের বিকাশ ঘটেছিল। বিভিন্ন সমাধিসৌধ, ধর্মমন্দির ও প্রাসাদের প্রবেশপথে ভাস্কর্য নির্মাণ করা হতো। মূর্তি খোদাই করে মন্দিরের ভেতরে দেয়াল সাজানো হতো। বড় বড় পাথর কেটে চমৎকার সব মূর্তি বানানো হতো। চিত্রকলা ও কারুশিল্প মিশরের চিত্রশিল্পীরাও পিছিয়ে ছিলেন না। মন্দিরের দেওয়াল, মমি ও তার কফিনের উপর প্রাচীন মিশরীয় চিত্রশিল্পের নিদর্শন পাওয়া যায়। এসব চিত্রে ধর্মীয় ধারণার প্রকাশ বেশি ছিল। অষ্টাদশ রাজবংশের আমলে থিবসে নির্মিত লুক্সর মন্দিরের গায়ে অসংখ্য দেয়ালচিত্র দেখা যায়। এছাড়া লুক্সরের মন্দিরের গায়ে লতাপাতা ও জ্যামিতিক নকশাও রয়েছে। প্রাচীন মিশরীয়রা কারুশিল্পেও দক্ষ ছিল। তারা স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জের ব্যবহার জানত। জ্ঞান বিজ্ঞানের অবদান। লিখন পদ্ধতি
সভ্যতার ইতিহাসে মিশরীয়দের গুরুত্বপূর্ণ অবদানগুলোর একটি হলো লিখন পদ্ধতির আবিষ্কার। প্রাচীন মিশরীয়রা নগর সভ্যতা গড়ে তোলার সাথে সাথে এক বিশেষ ধরনের চিত্রভিত্তিক লিখন পদ্ধতির আবিষ্কার করে যায়, যার নাম হাইরোগ্লিফিক। গ্রিক ভাষা থেকে আসা শব্দটির অর্থ পবিত্র লিপি। এটি ছিল একটি লিখিত ভাষা। এ ভাষায় নানা প্রকার দ্রব্য, প্রকৃতি ও বিষয় প্রভৃতির ছবি আঁকা থাকত। এ থেকে জিনিসগুলোর পরিচয় ও নাম জানা সম্ভব হতো। বিজ্ঞান। প্রাচীন মিশরীয়রা গণিত ও জ্যোতির্বিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তারা শস্য উৎপাদনের পরিমাণ, উৎপাদন খরচ, সংসারের ব্যয় নির্বাহ, কারিগরদের বিভিন্ন দ্রব্য তৈরির পরিমাণ ও সংখ্যা, মূল্যমান নির্ধারণ প্রভৃতি কাজের হিসাব নিকাশের জন্য গণনা পদ্ধতির আবিষ্কার করেছিল। এই গণনা পদ্ধতি থেকেই পরবর্তী সময়ে গণিতশাস্ত্রের সৃষ্টি হয়েছিল। মিশরীয়রা পাটিগণিতের সাথে সাথে জ্যামিতিও আবিষ্কার করেছিল। তারাই প্রথম যোগ, বিয়োগ, ভাগ এবং ভগ্নাংশ পদ্ধতি সহ কৌণিক, আয়তক্ষেত্র ও ষড়ভুজের ব্যবহার করে। জ্যামিতিক পরিমাপের মাধ্যমে বিশাল পিরামিডের নির্মাণ কৌশল নির্ধারিত হয়েছিল। প্রাচীন মিশরীয়রা বন্যা নিয়ন্ত্রণ কৌশল উদ্ভাবনের চিন্তাভাবনার সময় লক্ষ্য করেছিলেন প্রতি বছর বন্যার আগে আকাশের নির্দিষ্ট কিছু তারা একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে। এসব পর্যবেক্ষণের মাধ্যমেই মিশরের প্রথম জ্যোতির্বিদ্যার উদ্ভব হয়েছিল। তারা বর্ষপঞ্জি অর্থাৎ ক্যালেন্ডারও তৈরি করেছিল। মিশরীয়রা হিসাব করে বের করেছিল যে 365 দিনে এক বছর হয়। তারা বছরকে মাসে এবং মাসকে 30 দিনে ভাগ করেছিল। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও প্রাচীন মিশরীয়রা গুরুত্বপূর্ণ অবদান রাখে। তারা রোগীর নাড়ি পর্যবেক্ষণ করে রোগ নির্ণয় করত। খ্রিস্টপূর্ব 1700 অব্দে মিশরীয় চিকিৎসকেরা রোগ নির্ণয় করে চিকিৎসাপত্র দিতেন বলে জানা যায়। ধারণা করা হয় পিরামিডের যুগে দাঁত, চোখ, পাকস্থলী ইত্যাদির বিশেষজ্ঞ চিকিৎসক ছিল। চিকিৎসা বিষয়ক গ্রন্থ মেটেরিয়া মেডিকা মিশরীয়রাই প্রণয়ন করে। শল্য চিকিৎসায় তাদের যে বিস্ময়কর প্রতিভা ছিল তার প্রমাণ হলো মানবদেহের মমি। 1000 বছরের বেশি সময় পর্যন্ত মৃতদেহের পচন ঠেকাতে সক্ষম হয়েছে মমি পদ্ধতি। কাগজ। লিখন পদ্ধতির বিকাশের ক্ষেত্রে মিশরীয়দের সবচেয়ে বড় অবদান হচ্ছে কাগজের আবিষ্কার। তারা নীল নদের তীরে জন্মানো পেপিরাস নামক নলখাগড়া দিয়ে এক ধরনের কাগজ তৈরি করত। পেপিরাস গাছের কাণ্ডের ছাল ছাড়িয়ে পাশাপাশি রাখা হতো। একটির উপর আরেকটি ফালি রেখে রোদে শুকানো হতো। তারপর ফালিগুলোকে চাপ দিয়ে বানানো হতো কাগজ। পেপিরাসের এক একটি রোল লম্বায় হতো 10 থেকে 20 ফুটের মতো। পেপিরাস থেকেই কাগজের ইংরেজি প্রতিশব্দ পেপার এসেছে। সাহিত্য। পেপিরাসের উৎকীর্ণ প্রাচীন মিশরীয় লিপির অর্থ উদ্ধারের পর বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন প্রাচীন মিশরে উন্নত মানের সাহিত্য রচিত হয়েছিল। তবে মিশরীয় সাহিত্য মূলত দেবদেবী ও ফারাওদের গুণকীর্তনের কাহিনী। মিশরীয় ধর্ম ও দর্শনকে ভিত্তি করে লিখিত হওয়ায় এগুলো থেকে সমকালীন সমাজ ও রাষ্ট্রকাঠামো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মেলে। মিশরীয় সমাজ ব্যবস্থা। প্রাচীন মিশরে মুক্তচিন্তার দর্শন চর্চার দৃষ্টান্ত পাওয়া যায়। প্রাচীন মিশরের সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক। সমাজে নারীরা সম্পত্তির অধিকার সহ নানা রকম সুবিধা ভোগ করত। সমাজে এক স্ত্রী গ্রহণের রীতি চালু থাকলেও উপপত্নী গ্রহণের দৃষ্টান্ত পাওয়া যায়। তারপরও মিশরীয় সমাজে মেয়েরা উচ্চ সামাজিক মর্যাদা ভোগ করত। যেমন ফারাও প্রথম থুতমোসের মেয়ে হাটশিপুট বা হাটাসু 1520 থেকে 1480 খ্রিস্টপূর্বাব্দে বিশ্বের প্রথম মহিলা শাসক হিসেবে মিশরের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। মিশরের সমাজ 3 শ্রেণীতে বিভক্ত ছিল, যথা প্রথম ছিল ফারাও, রাজদরবারের গণ্যমান্য ব্যক্তি, পুরোহিত ও ভূস্বামীরা উচ্চ শ্রেণী। দ্বিতীয়ত বণিক, সাহিত্যিক, কারিগর ও অন্য পেশাজীবীরা মধ্য শ্রেণী। ভূমিদাস, সেবাদাস ও কৃতদাসেরা নিম্ন শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। সমাজে শিক্ষা গ্রহণ করার সুযোগ ছিল এবং বিদ্যালয়গুলো ছিল অবৈতনিক। সুমেরীয় সভ্যতা। প্রাচীন মিশরীয় সভ্যতা বিকাশ ঘটেছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 অব্দে।
প্রায় একই সময়ে আধুনিক ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকায় পর্যায়ক্রমে কয়েকটি সভ্যতার উন্মেষ হয়। একই ভূখণ্ডে গড়ে ওঠা এ সভ্যতাগুলো একত্রে মেসোপটেমীয় সভ্যতা নামে পরিচিত। মেসোপটেমীয় একটি গ্রিক শব্দ যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। এই অঞ্চল অর্ধচন্দ্রাকৃতি উর্বর ভূমি বলেও পরিচিত। মেসোপটেমীয় ভূখণ্ডে যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, এসিরীয় সভ্যতা ও ক্যালেডীয় সভ্যতা। উল্লেখযোগ্য প্রমাণের অভাবে সুমেরীয়দের আদি বাসস্থান সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। একদল ঐতিহাসিকের মতে সুমেরীয়দের একটি দল 4000 খ্রিস্টপূর্বাব্দের দিকে মেসোপটেমিয়ার উত্তর পূর্বাঞ্চল বিশেষত এলেমের পাহাড়ি অঞ্চল থেকে এসে দক্ষিণ মেসোপটেমিয়ার নিম্ন অঞ্চলে বসতি স্থাপন করেছিল। তাদের নামানুসারে এ সভ্যতাটি সুমেরীয় নামে পরিচিত হয়। খ্রিস্টপূর্ব 3500 অব্দে কৃষি ও কারিগরি শিক্ষায় দক্ষ সুমের জাতি এ অঞ্চলে প্রাচীন এ সভ্যতার উন্মেষ ঘটিয়েছিল। সভ্যতা সুমেরীয়দের সমাজ, রাজনীতি ও অর্থনীতি। মেসোপটেমীয় সভ্যতাগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ সভ্যতা হল সুমেরীয় সভ্যতা। কয়েকটি নগরকে কেন্দ্র করে সুমেরীয়রা সভ্যতার বিকাশ ঘটিয়েছিল। এগুলোর মধ্যে তাদের রাজধানী উর ছাড়াও লারমা, উরুদ, কিশ, নিপ্পর, লাগাস উল্লেখযোগ্য। সুমেরীয় সভ্যতার নগর রাষ্ট্রের প্রধানদের পদবি ছিল পাতেজি। ক্ষমতাধর পাতেজিরা ছিলেন একাধারে ধর্মযাজক, সমর নেতা ও সেচ ব্যবস্থার নিয়ন্ত্রক। সুমেরীয়দের আয়ের মূল উৎস ছিল কৃষি। কাঠের লাঙল, ধাতুর কাস্তে ও নিড়ানির ব্যবহার এবং সেচ ব্যবস্থার উদ্ভাবনের মাধ্যমে তারা উন্নত কৃষি পদ্ধতি গড়ে তোলে। তারা ছিল দক্ষ কৃষক। মেসোপটেমিয়ার উর্বর মাটিতে তারা দক্ষতার সাথে চাষাবাদ করত। সুমেরীয় ফিলিস্তিনি, ফিনিশিয়া, ক্রিট, ইজিয়ান দ্বীপপুঞ্জ, ভারত, এশিয়া মাইনর ও মিশরের সাথে বাণিজ্য করত। কৃষি ও বাণিজ্য ছাড়াও তারা গৃহ নির্মাণ শিল্প, মাটির আসবাবপত্র তৈরি, নৌকা তৈরি ইত্যাদি পেশায় নিয়োজিত ছিল। সুমেরীয় সমাজ ব্যবস্থা মূলত 3টি শ্রেণীতে বিভক্ত ছিল: পুরাহিত, অভিজাত, বণিক ও উচ্চপদস্থ কর্মচারীদের নিয়ে উচ্চ শ্রেণী, চিকিৎসক, ক্ষুদ্র ব্যবসায়ী, প্রকৌশলী, শিক্ষক, বুদ্ধিজীবীদের নিয়ে মধ্য শ্রেণী। নিম্ন শ্রেণীতে অবস্থান ছিল ভূমিদাস ও শ্রমিকদের। সুমেরীয় সমাজে শিল্প ও ব্যবসা পরিচালনায় মেয়েদের অধিকার দেয়া হয়েছিল। সভ্যতায় সুমেরীয়দের অবদান। লিখন পদ্ধতির উদ্ভাবন। মানব সভ্যতার বিকাশে সুমেরীয়দের অন্যতম অবদান হচ্ছে একটি ভিন্নধর্মী লিখন পদ্ধতির উদ্ভাবন। প্রথম দিকে সুমেরীয় লিপি ছিল মিশরীয়দের মতো চিত্রলিপি ভিত্তিক। পরবর্তীকালে নিজেদের লেখাকে গতিশীল করতে তারা নতুন লিখন পদ্ধতির উদ্ভাবন করে, যা কিউনিফর্ম বা কিলকাকার নামে পরিচিত। সুমেরীয় কাদামাটির ফলকে খাগের কলম দিয়ে কৌণিক কিছু রেখা ফুটিয়ে তুলত। চিহ্নগুলো দেখতে অনেকটা কিলক বা প্যারেকের মতো। কিউনিফর্মকে বলা হয় অক্ষরভিত্তিক চিত্রলিপি। এই লিপি বাম দিক থেকে ডানে লেখা হতো। সুমেরীয় ভাষায় 500 এর বেশি কিলকাকার সাংকেতিক চিহ্নের সন্ধান পাওয়া যায়। সুমেরের বিখ্যাত শহর নিপ্পরে কিউনিফর্ম চিত্রলিপির প্রায় 4000 মাটির চাকতি পাওয়া যায়। ধর্ম। সুমেরীয়রা বহু দেবতার পূজা করত। তাদের দেবতারা ছিল বিভিন্ন প্রকৃতির ক্ষমতার অধিকারী। সুমেরীয় ধর্মবিশ্বাসের মতে এনলিল ছিল পৃথিবীর দেবতা, আলু আকাশ দেবতা, এনকি পানির দেবতা, শামস সূর্য দেবতা প্রভৃতি। সুমেরীয়দের প্রধান ধর্মমন্দিরকে বলা হতো জিগুরাত। আইন। সুশৃঙ্খল ও সুন্দর জীবনযাপনের জন্য সুমেরীয়রা একটি আইন কাঠামো গড়ে তুলেছিল। সুমেরীয় সম্রাট ডুঙ্গি এ আইন প্রণয়ন করেছিলেন। তিনি নিজেকে পৃথিবীর 4 অঞ্চলের নৃপতি উপাধি দিয়ে সুমেরীয় জাতিকে একত্রিত করেন এবং স্থানীয় প্রচলিত আইনগুলোকে সংগ্রহ করে সর্বপ্রথম একটি বিধিবদ্ধ আইন প্রণয়ন করেন। সুমেরীয় আইনের ধারা ছিল খুবই কঠোর প্রকৃতির। সাধারণভাবে একে বলা হয় প্রতিশোধমূলক আইন, যেমন চোখের বদলে চোখ, হাতের বদলে হাত ইত্যাদি। শিল্পকলা। পাথরের স্বল্পতার কারণে সুমেরীয়রা রোদে শুকানো ইট দিয়ে ধর্মীয় মন্দির ও বিভিন্ন স্থাপনা তৈরি করত। সুমেরীয়রা উর শহরের মাঝখানে প্রধান ধর্মমন্দির জিগুরাত নির্মাণ করেছিলেন।
এ সময় পূজা করার উদ্দেশ্যে বহু দেবদেবতা দেবদেবীর মূর্তি নির্মাণ করা হতো। সাহিত্য, ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকদের প্রাপ্ত তথ্য থেকে ধারণা করা হয় সুমেরীয় সাহিত্য ছিল পৌরাণিক কাহিনী নির্ভর। এসব কাহিনীতে প্রাচীন রাজাদের সাথে দেবতাদের সম্পর্ক তৈরি করা হয়েছিল। ধর্মচিন্তার সাথেও এসব সাহিত্যের সম্পর্ক বিদ্যমান ছিল। জ্ঞান বিজ্ঞান, প্রাচীন সুমের ধর্মকে কেন্দ্র করে বিজ্ঞানের বিকাশ ঘটেছিল। ধর্মীয় উৎসবের সময় বের করতে গিয়েই তারা জ্যোতির্বিদ্যার উদ্ভাবন ও চর্চা করেছিল। দিনপঞ্জি আবিষ্কার তাদের প্রধান অবদান। সুমেরীয়রা চাঁদের আবর্তনের উপর নির্ভর করে জলঘড়ি ও চন্দ্র পঞ্জিকার উদ্ভাবন করেছিল। তারা বছরকে 12 মাসে বিভক্ত করে, এছাড়া 60 মিনিট 1 ঘন্টা, 24 ঘন্টা 1 দিন, 7 দিন 1 সপ্তাহ প্রভৃতি নির্ধারণ করেন। বেবিলনীয় সভ্যতা, মেসোপটেমিয়া অঞ্চলে সুমেরীয়দের ধ্বংসস্তূপের উপর ইউফ্রেটিস নদীর তীরে বেবিলনীয় সভ্যতার সূচনা হয়েছিল 2050 খ্রিস্টপূর্বাব্দে। বেবিলন শব্দটি বাবিল থেকে এসেছে, যার অর্থ দেবতার শহর। আরব ঐতিহাসিকেরা এই অঞ্চলকে উম্মুল বিলাদ বা সভ্যতার জন্মভূমি নামে অভিহিত করেন। আমোরাইট নামে পরিচিত একদল সেমেটিক মানুষ এই সভ্যতাটির যাত্রা শুরু করেছিল। বেবিলনের উপর দিয়ে মেসোপটেমিয়ার প্রধান স্থলপথটি চালু থাকায় কালক্রমে এ সভ্যতার মানুষেরা বাণিজ্যিক তৎপরতায় যুক্ত হলে বেবিলন মেসোপটেমিয়ার শ্রেষ্ঠ বাণিজ্য নগরীতে পরিণত হয়। এই সভ্যতাটির শ্রেষ্ঠ শাসক ছিলেন রাজা হাম্মুরাবি। তিনি কোড অফ হাম্মুরাবি নামে বিখ্যাত একটি আইন সংহিতা প্রণয়ন করে ইতিহাসে অমর হয়ে রয়েছেন। সভ্যতায় বেবিলনীয়দের অবদান। আইন সংহিতা প্রণয়ন, সম্রাট হাম্মুরাবির লেখা 55টি চিঠি তার আইন সংহিতা এবং সমকালীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিশ্লেষণ করে সভ্যতায় বেবিলনীয়দের নানা অবদানের উল্লেখ পাওয়া যায়। সভ্যতায় বেবিলনীয়দের প্রধান অবদান হাম্মুরাবির আইন সংহিতা প্রণয়ন। পারস্যের সিপার দুর্গে কালো সবুজ পাথরে সংকলিত এ আইন সংকলনটি পাওয়া গেছে। এ আইনে 282টি ধারা ছিল, যাতে দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ ইত্যাদি কঠোর শাস্তির বিধান সম্পর্কে জানা যায়। এতে নানা সামাজিক ও রাজনৈতিক অপরাধ, পারিবারিক বিচার, বিবাহ, বাণিজ্যিক বিধান ইত্যাদি বিধিতে সংযোজিত। জ্ঞান বিজ্ঞান চর্চা। বেবিলনীয়রা জ্ঞান বিজ্ঞান চর্চায় পারদর্শী ছিল। তারা গণিত ও জ্যোতির্বিদ্যার উন্নয়নে ভূমিকা রেখেছেন। গণিতে দশমিকের প্রচলন, বীজগণিতের সরল সমীকরণ, পরিধি ও ব্যাসের অনুপাতে মান নির্ণয়ের ক্ষেত্রে তারা অবদান রেখেছিলেন। এ সময় পুরোহিতেরা জিগুরাতের চূড়ায় বসে মহাকাশ পর্যবেক্ষণ করতেন এবং জ্যোতির্বিদ্যার উন্নয়নে তারা বেবিলনীয় পঞ্জিকা তৈরি করেছিল। চাঁদের সাথে অন্যান্য গ্রহের সম্পর্কের ধারণা এরাই সর্বপ্রথম প্রদান করেছিল। বেবিলন চিকিৎসা বিজ্ঞানও উন্নত ছিল। ধর্মীয় বিশ্বাস। বেবিলনীয়দের ধর্ম সুমেরীয়দের চেয়ে পরিমার্জিত ছিল। বেবিলনের প্রধান দেবতা ছিল মার্ডক। দেবী স্টার ছিলেন গাছপালা, পশু ও মানুষের জন্মের নিয়ন্ত্রণকারী। মার্ডকের ভাই তাম্বাস ছিলেন এদের তৃতীয় গুরুত্বপূর্ণ দেবতা। এদের ধর্মীয় বিশ্বাসে পরকালের কোনো ধারণা ছিল না। হিব্রু সভ্যতা, হিব্রু জাতির উৎপত্তি। প্রাচীনকালে সেমেটিক জাতিগোষ্ঠীর একটি শাখা বর্তমান প্যালেস্টাইনে যে সভ্যতার বিকাশ ঘটিয়েছিল তা হিব্রু সভ্যতা নামে পরিচিত। হিব্রু একটি সেমেটিক ভাষার নাম। এ ভাষায় কথা বলা মানুষরাই হিব্রু নামে পরিচিত। প্রচলিত একটি মত অনুসারে খাবিরু বা হাবিরু নাম থেকে হিব্রু শব্দ এসেছে। এটি হিব্রুদের শত্রুপক্ষের দেয়া নাম, যার অর্থ বিদেশি, নিম্নবংশীয়, যাযাবর। অপর মতে হিব্রু নামটি ইবার থেকে এসেছে। হিব্রু অর্থ যাযাবর বা বিদেশি। হিব্রুদের কখনো কখনো ইউফ্রেটিস নদীর অপর তীর থেকে আগত জাতিগোষ্ঠীর লোক হিসেবে আখ্যা দিয়ে হিব্রু হিসেবে উল্লেখ করা হয়। হিব্রু সভ্যতার ভৌগোলিক অবস্থান। বর্তমান প্যালেস্টাইনের জেরুজালেম নগরীকে কেন্দ্র করে প্রাচীন হিব্রু সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। এই সভ্যতার কেন্দ্র হিসেবে পরিচিত প্যালেস্টাইনের অবস্থান এশিয়া মহাদেশের পশ্চিমে। দেশটির উত্তরে রয়েছে প্রাচীন ফিনিশিয়া আর বর্তমান লেবানন, দক্ষিণে সৌদি আরব, পূর্ব দিকে জর্দান এবং পশ্চিমে ভূমধ্যসাগর। হিব্রুদের রাজনৈতিক ইতিহাস। হিব্রুদের আদি বাস ছিল আরব মরুভূমিতে।
প্যালেস্টাইনের জেরুজালেম নগরীকে কেন্দ্র করে গড়ে ওঠা এ সভ্যতার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এ সভ্যতার মানুষ হিব্রু বা ইহুদি নামে পরিচিত। এরা প্রথমে সুমেরীয়দের অধীনে ছিল। তাদের নেতা আব্রাহাম বা ইব্রাহিম আলাইহিসসালাম 1800 খ্রিস্টপূর্বাব্দে অনুসারীদের নিয়ে উত্তর পশ্চিম মেসোপটেমিয়া অঞ্চলে চলে যান। পরবর্তী সময়ে আব্রাহামের বংশধর জ্যাকব বা ইয়াকুব আলাইহিসসালাম হিব্রুদের নিয়ে প্যালেস্টাইনের উপর আধিপত্য প্রতিষ্ঠা করেন। ইয়াকুব আলাইহিসসালাম ইসরায়েল নামেও সুপরিচিত ছিলেন এবং সে সূত্রেই তার অনুসারীরা ইসরায়েলি নামে পরিচিত হয়। হিব্রুরা খ্রিস্টপূর্ব 1600 অব্দে মিশরের ফারাও সম্রাটের দাসে পরিণত হয় এবং দীর্ঘকাল দাসত্বের জীবন কাটায়। 1300 থেকে 1250 খ্রিস্টপূর্বাব্দে মোজেস বা মুসা আলাইহিসসালাম এর আবির্ভাব হলে তারা দাসত্ব থেকে মুক্তি লাভ করে এবং সিনাই উপদ্বীপে এসে নতুন আবাস গড়ে তোলে। হযরত মুসা আলাইহিসসালাম হিব্রুদেরকে কেবল একত্রিতই করেননি, বরং একেশ্বরবাদী হিসেবে জেহোবার উপাসনায় আকৃষ্ট করে। তার মৃত্যুর পর হিব্রুরা পুনরায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে 1000 খ্রিস্টপূর্বাব্দের দিকে হিব্রু নেতা ডেভিড বা দাউদ আলাইহিসসালাম হিব্রুদের সংগঠিত করেন। ডেভিডের মৃত্যুর পর তার পুত্র সুলাইমান আলাইহিসসালাম হিব্রুদের রাজা হন। তার রাজত্বকালে হিব্রু রাজ্য উন্নতির চরম শিখরে পৌঁছে। হিব্রুদের আবাসভূমি জেরুজালেমকে তিনি সুরম্য অট্টালিকার এক মনোরম শহরে পরিণত করেন। তবে সলোমনের সর্বশ্রেষ্ঠ কৃতি হচ্ছে একটি বড় উপাসনালয় নির্মাণ, যা তার নামানুসারে সলোমনস টেম্পল নামে পরিচিত। খ্রিস্টপূর্ব 722 অব্দে এসিরীয়রা হিব্রু সাম্রাজ্য দখল করে। এরপর 586 খ্রিস্টপূর্বাব্দে কেলেডীয় রাজা নেবুচাদনেজারের জুডা অধিকারের মধ্য দিয়ে এই সভ্যতার পতন ঘটে। সভ্যতা বিকাশে হিব্রুদের অবদান। ধর্মবিশ্বাস। হিব্রুরা বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম একেশ্বরবাদ ধারণার প্রবর্তন করে। তাদের নবীদের মধ্যে রয়েছে হযরত মুসা আলাইহিসসালাম, হযরত দাউদ আলাইহিসসালাম, হযরত সুলাইমান আলাইহিসসালাম প্রমুখ। তাওরাত বা ওল্ড টেস্টামেন্ট তাদের ধর্মগ্রন্থ। এর 10টি অনুশাসনের ভিত্তিতে তাদের নৈতিক মান নির্ধারিত হতো। তাদের মধ্যে দেবতা জেহোবা বা জেহোবা একমাত্র ঈশ্বর। ঐতিহাসিক বার্নস ও রালফের মতে হিব্রুদের ধর্ম 4টি পর্যায়ে বিকশিত হয়েছে, যথা মুসা পূর্ব স্তর, নির্দিষ্ট দেবতায় আরাধনার স্তর, নবীদের আগমনের স্তর, নির্বাসন পরবর্তী স্তর। পরে ইসলাম ধর্মের আবির্ভাবের পর নিরাকার আল্লাহর পরিবর্তে হিব্রুরা জেহোবাকে আকার বিশিষ্ট ঈশ্বর, একক ঈশ্বর বলে মনে করত। ধর্মগ্রন্থ। হিব্রুদের ধর্মীয় গ্রন্থ তাওরাত বা ওল্ড টেস্টামেন্ট নামে পরিচিত। ঐতিহাসিক সাহিত্য গ্রন্থ হিসেবে এর মূল্য সর্বজন স্বীকৃত। এই গ্রন্থে খ্রিস্টপূর্ব 850 অব্দ থেকে 150 খ্রিস্টাব্দ পর্যন্ত লিখিত 39টি পুস্তক সন্নিবেশিত হয়েছে। ওল্ড টেস্টামেন্টের বর্ণনা যেমন বর্তমানকালের ইহুদিরা মেনে চলে, তেমনি খ্রিস্ট ধর্মের ধর্মগ্রন্থ বাইবেলের অনেক বর্ণনা এটি থেকে গৃহীত বলে গবেষকরা মনে করেন। আইন। হিব্রু ধর্মের আইনের ধারা নিয়ে ওল্ড টেস্টামেন্টের 5ম পুস্তক রচিত হয়েছে, তাই এই আইনকে ডিউটেরোনমিক কোড বলা হয়। সম্ভবত নবীদের উন্মেষকালের ধর্মীয় ক্ষেত্রে যে বৈপ্লবিক আলোড়ন সৃষ্টি হয়েছিল, তখনই এই আইন সংকলিত হয়েছিল। হিব্রুদের আইনে দানশীলতা, উদারতা, দাসমুক্তি, বিচারক ও অন্যান্য সরকারি কর্মচারীদের দায়িত্ব, কর্তব্য, সুদ, ঋণ ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে শাস্তি ও দিক নির্দেশনামূলক বক্তব্য রয়েছে। হিব্রু দর্শন। ওল্ড টেস্টামেন্টের বিভিন্ন অংশে হিব্রু দর্শনের প্রতিফলন দেখা যায়। এ দর্শন অনুযায়ী বিশ্বব্রহ্মাণ্ড একটি যন্ত্রবিশেষ এবং তা কোনো লক্ষ্য ছাড়াই আবর্তিত হচ্ছে। হিব্রু দর্শন মতে মানুষ তার ভাগ্যের উপর নির্ভরশীল। খ্যাতি, ধনসম্পদ, আনন্দ ইত্যাদি এক একটি ফাঁদ বিশেষ এবং এগুলো মানুষকে বিভ্রান্ত করে। সাহিত্য। প্রাচীন হিব্রু সাহিত্য বেশ সমৃদ্ধ ছিল। ওল্ড টেস্টামেন্টকে কেন্দ্র করেই এই সময়কার সাহিত্য বিকশিত হয়েছিল। ওল্ড টেস্টামেন্টে ইহুদি রাজতন্ত্রের ঘটনা, মহাকাব্যের বিভিন্ন দিক, বিচারকর্তা ও শাসকদের নাটকীয় কাহিনী, মহিলাদের অবস্থান ও চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। শিল্পকলা স্থাপত্য। শিল্পকলা স্থাপত্যের ক্ষেত্রে হিব্রুরা অন্যান্য সভ্যতার মতোই অনন্য অবদান রেখেছে।
জেরুজালেমের রাজা সলোমনের নির্মিত হেরোদ মন্দিরের স্থাপত্যে এবং 1947 সালে আবিষ্কৃত পুঁথি ডেড সি স্ক্রল বা মরু সাগরের দস্তাবেজে হিব্রুদের চিত্রকলার পরিচয় মেলে। এছাড়া জেরুজালেমে পাওয়া একটি চিত্রশোভিত সিল থেকে তাদের উন্নত চিত্রকলা সম্পর্কে জানা যায়। প্রশাসন: হিব্রুরা প্রাচীনকালে একটি শক্তিশালী প্রশাসনিক কাঠামো গড়ে তোলে। হিব্রু শাসক ডেভিড বা দাউদ আলাইহিসসালাম একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে। রাজা সলোমন বা সুলাইমান আলাইহিসসালাম একটি ইহুদি সিভিল সার্ভিস প্রতিষ্ঠা করেন এবং এমন কর ব্যবস্থার প্রবর্তন করেন যেখানে ধনী অঞ্চলগুলোতে বেশি এবং গরিব অঞ্চলগুলোতে কম কর দিতে হতো। গ্রিক সভ্যতা: বর্তমান গ্রিসকে কেন্দ্র করে গড়ে ওঠা গ্রিক সভ্যতার বিকাশের মধ্য দিয়ে মূলত ইউরোপের গৌরবময় ইতিহাসের যাত্রা শুরু হয়। এ সভ্যতা বিকাশের আগে ওই অঞ্চলে গড়ে উঠেছিল মিনীয় ও মাইসেনীয় সংস্কৃতি। মিনীয় সংস্কৃতির ভিত্তিভূমি ছিল ইজিয়ান সাগরের ক্রিট দ্বীপ, আর গ্রিসের মাইসেনি শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে মাইসেনীয় সংস্কৃতি। ভৌগোলিক অবস্থান: ইউরোপের দক্ষিণ পূর্বে অবস্থিত বলকান উপদ্বীপ, এর দক্ষিণাংশে ভূমধ্যসাগর, ইজিয়ান সাগর ও আয়োনিয়ান সাগর বেষ্টিত ছোট পাহাড়ি দেশ গ্রিস। ভূপ্রকৃতি দেশটিকে তিন ভাগে বিভক্ত করেছে, যথা দক্ষিণ ও মধ্য ও উত্তর গ্রিস। ম্যাসেডোনিয়ার অধিপতি দিগ্বিজয়ী বীর আলেকজান্ডারের শাসনামলে এ সভ্যতার সীমানা গ্রিস পেরিয়ে আধুনিক মিশর, প্যালেস্টাইন, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান হয়ে ভারতবর্ষ পর্যন্ত বিস্তৃত ছিল। গ্রিকদের রাজনৈতিক ইতিহাস: পুরো গ্রিক সভ্যতার সময়কাল ও রাজনৈতিক অবস্থা পর্যালোচনা করে একে দুইটি ভাগে ভাগ করা যায়, যথা হেলেনিক যুগ ও হোমারীয় যুগ। হেলেনিক যুগ: মাইসেনীয় সভ্যতার পতনের পরে গ্রিসের মূল ভূখণ্ডে 45,000 বর্গমাইল এলাকা জুড়ে একটি নতুন সভ্যতার যাত্রা শুরু হয়। দেবতা ডিউকেলিয়ন এর পুত্র গ্রিক বীর হেলেনের নামানুসারে এটি হেলেনিক সভ্যতা নামে পরিচিতি লাভ করে। এ সভ্যতার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব ত্রয়োদশ শতকের মাঝামাঝি থেকে খ্রিস্টপূর্ব 336 অব্দ পর্যন্ত। হোমারীয় যুগ: খ্রিস্টপূর্ব 1100 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। গ্রিসের ইতিহাস জানার জন্য তেমন উল্লেখযোগ্য সূত্র পাওয়া যায় না। শুধু গ্রিক মহাকবি হোমারের রচিত মহাকাব্য ইলিয়ড ও ওডিসি থেকেই এ যুগের ইতিহাস সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাই গ্রিসের এ কালপর্বকে হোমারীয় যুগ বলা হয়। এ যুগের গ্রিক সমাজের পুরোহিত ও অভিজাতরা উচ্চ শ্রেণী এবং কৃষক, কারিগর ও দাসরা নিম্ন শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। 800 খ্রিস্টপূর্বাব্দের দিকে গ্রিসে গ্রাম সম্প্রদায় ভেঙে যায় এবং এক একটি অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠে এক একটি নগর রাষ্ট্র। অবস্থান ও কর্মকাণ্ডের ভিত্তিতে এই যুগের বিশেষ বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠেছিল সামরিক নগর রাষ্ট্র, স্পার্টা ও গণতান্ত্রিক নগর রাষ্ট্র এথেন্স। সামরিক নগর রাষ্ট্র স্পার্টা: গ্রিক নগর রাষ্ট্রগুলোর মধ্যে স্পার্টার বৈশিষ্ট্য ছিল একেবারে আলাদা। 800 খ্রিস্টপূর্বাব্দের দিকে পেলোপনেসাস অঞ্চলের যুদ্ধোন্মাদ স্পার্টানরা মাইসেনীয়দের পরাজিত করে স্পার্টা দখল করে নিয়েছিল। শতাব্দীকাল ধরে মাইসেনীয়দের সাথে যুদ্ধে লিপ্ত এই জাতি মনে প্রাণে ছিল যুদ্ধবাজ। এজন্য তাদের শাসনাধীন স্পার্টাকে বলা হয় সামরিক নগর রাষ্ট্র। স্পার্টা কার্যত ছিল একটি যুদ্ধ শিবিরের মতো। গণতান্ত্রিক নগর রাষ্ট্র এথেন্স: গ্রিক সভ্যতার বিকাশের ক্ষেত্রে যেসব নগর রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তার মধ্যে এথেন্স প্রধান, কেননা যুদ্ধবাজ স্পার্টার সমসাময়িক এ নগর রাষ্ট্রের অধিবাসীরাই বিশ্ব ইতিহাসে প্রথম রাজতন্ত্র থেকে বেরিয়ে এসে গণতন্ত্রের সূচনা করেছিল। সূচনালগ্নে এথেন্সে রাজতন্ত্র প্রচলিত ছিল, তবে ধীরে ধীরে এ নগর রাষ্ট্রের শাসন ব্যবস্থায় পরিবর্তন আসে। সভ্যতায় হেলেনিকদের অবদান। ধর্ম: হেলেনিক যুগে গ্রিকরা প্রকৃতি পূজা করত। বিভিন্ন দেবদেবীতে তাদের বিশ্বাস ছিল। গ্রিকদের প্রধান দেবতা ছিলেন জিউস, তার স্ত্রী হেরা ছিলেন বাড়ির দেবী। সূর্য দেবতা অ্যাপোলো জীবন ও সঙ্গীতের দেবতা হিসেবে পরিচিত ছিল। চিরকুমার এথেনা ছিলেন জ্ঞান ও বায়ুর দেবী। এছাড়া অন্যান্য গ্রিক দেবদেবীর মধ্যে উল্লেখযোগ্য হলেন শিকারের দেবী
আর্তেমিস, দেবতার দূত হার্মিস ও প্রেমের দেবী আফ্রোদিতি। দর্শন। হেলেনিকরা দর্শন চর্চার ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। প্রকৃতির নানা বিষয় নিয়ে ভাবতে গিয়ে তারা দর্শন চর্চার বিকাশ ঘটিয়েছিল। মিলুটাসের দার্শনিক থেলিস 558 খ্রিস্টপূর্বাব্দে সূর্যগ্রহণের বৈজ্ঞানিক কারণ বিশ্লেষণ করেন। মানুষ ও পৃথিবীর উৎস নিয়ে ভাবতে গিয়ে এ সময় এক শ্রেণীর যুক্তিবাদী দার্শনিকের আবির্ভাব ঘটেছিল, যাদের বলা হতো সোফিস্ট। এরা তরুণ সমাজের উপর বেশ প্রভাব ফেলেছিলেন। এ ধারায় সবচেয়ে খ্যাতিমান দার্শনিক ছিলেন এথেন্সের সক্রেটিস। আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা ছিল তার দর্শনের প্রধান বিষয়। সক্রেটিসের মৃত্যুর পর তার ছাত্র প্লেটো এবং প্লেটোর পর তার ছাত্র অ্যারিস্টটল দর্শন চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্লেটো তার বিখ্যাত গ্রন্থ রিপাবলিক ও ডায়ালগস অফ সক্রেটিস এবং অ্যারিস্টটল পলিটিক্স গ্রন্থ রচনা করেন। সাহিত্য। গ্রিকরা বিশ্ব সাহিত্য বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। প্রাচীন গ্রিক সাহিত্যের নিদর্শন মহাকবি হোমারের ইলিয়ড ও ওডিসি মহাকাব্য, ধ্রুপদী বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। এতে গ্রিকদের হাতে এশিয়া মাইনরের ট্রয় নগরী ধ্বংস হওয়া ও পরের ঘটনাপ্রবাহ লিপিবদ্ধ রয়েছে। প্রথম দিকে গ্রিক সাহিত্যে কাল্পনিক চিন্তার প্রাধান্য ছিল, পরবর্তী সময়ে তা কমে আসে। এক পর্যায়ে সাহিত্যের বিশেষ ধারা হিসেবে শোকসঙ্গীতের উন্মেষ হয়। নাটক রচনায় হেলেনিকদের কৃতিত্বপূর্ণ অবদান রয়েছে। ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয় এবং যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে সে সময় অনেকগুলো নাটক রচিত হয়েছিল। ইতিহাস রচনার ক্ষেত্রে হেলেনীয় ছিল পথিকৃৎ স্বরূপ। এ সময় ইতিহাসবেত্তা হেরোডোটাস গ্রিক পারস্য যুদ্ধের কাহিনী নিয়ে তার বিখ্যাত গ্রন্থ দ্য হিস্টোরিস রচনা করেন। বস্তুত এ গ্রন্থ রচনার মধ্য দিয়ে বিশ্ব ইতিহাস লেখা শুরু হয়। এজন্য হেরোডোটাসকে ইতিহাসের জনক বলে অভিহিত করা হয়। বিজ্ঞান। হেলেনিক যুগে গ্রিক জ্ঞানবিজ্ঞানের ব্যাপক উন্নতি হয়েছিল। দার্শনিক থেলিস নিজে একজন বিজ্ঞানী ছিলেন। তিনি সূর্যগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে প্রমাণ করেন যে প্রাকৃতিক নিয়মেই সূর্যগ্রহণ হয়ে থাকে। গ্রিক বিজ্ঞানীরা বেশ সাফল্যের সাথে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন। গণিতবিদ পিথাগোরাস জ্যামিতির উন্নয়নে অসাধারণ অবদান রাখেন। পৃথিবী যে গোলাকার তিনি তা গাণিতিকভাবে প্রমাণ করেন। স্থাপত্য ও ভাস্কর্য। হেলেনীয় যুগের গ্রিকরা স্থাপত্য ভাস্কর্য নির্মাণেও ব্যাপক পারদর্শিতা দেখিয়েছেন। বিশাল প্রাসাদ নির্মাণে তাদের বিশেষ কৃতিত্ব ছিল। চারকোনার ভিত্তির উপর দাঁড়ানো চমৎকার স্তম্ভগুলো ছিল কারুকার্য খচিত। সঙ্গীত চর্চা। ধর্মীয় উৎসবে গান গাওয়ার প্রেরণা থেকে গ্রিসে সঙ্গীত চর্চার বিকাশ ঘটেছিল। সঙ্গীত চর্চার কারণে গ্রিসে নানা ধরনের সঙ্গীত কলার বিকাশ ঘটেছিল। তারা বাঁশি বাজাতে জানত এবং তাদের মধ্যে নানা ধরনের বাদ্যযন্ত্রের প্রচলন ছিল। অলিম্পিক খেলা। রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখেই গ্রিক রাজনীতিবিদরা 776 খ্রিস্টপূর্বাব্দে অলিম্পিক খেলা শুরু করেন। এক্ষেত্রে তাদের মূল উদ্দেশ্য ছিল প্রয়োজনে সব নগর রাষ্ট্রের মধ্যে জাতীয় ঐক্যবোধ তৈরি করা। প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত এ খেলায় বিভিন্ন নগর রাষ্ট্রের খেলোয়াড়রা অংশগ্রহণ করত। হেলেনিস্টিক সভ্যতা। গ্রিক সভ্যতার হেলেনীয় যুগের পরিসমাপ্তি ঘটিয়ে ইতিহাসের ক্রমবিবর্তনে হেলেনিস্টিক যুগের যাত্রা শুরু হয়েছিল। হেলেনিস্টিক যুগের সৃষ্টিতে মহামতি আলেকজান্ডারের নাম ব্যাপকভাবে জড়িয়ে থাকলেও যুগের সূচনা হয়েছিল তার বাবা মেসিডনের শাসক দ্বিতীয় ফিলিপের সময়। সব নগর রাষ্ট্র নিয়ে তিনি পারস্যের বিরুদ্ধে হেলেনীয় সংঘ প্রতিষ্ঠা করেন, কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের আগে দ্বিতীয় ফিলিপ গুপ্তঘাতকের হাতে নিহত হলে পুত্র আলেকজান্ডার ক্ষমতা গ্রহণ করে গ্রিক ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেন। তিনি হেলেনীয় সংঘের নেতা নির্বাচিত হয়ে 333 খ্রিস্টপূর্বাব্দে পারস্যকে পরাজিত করে এশিয়া মাইনর ও মিশরের কিছু অংশ দখল করে নেন। এরপর তিনি মিশরের সিংহাসনে অধিষ্ঠিত হয়ে 331 খ্রিস্টপূর্বাব্দে আরবেলার যুদ্ধে পারস্যের সম্রাট তৃতীয় দারিউসকে পরাজিত করেন এবং সম্রাট দারিউসের মৃত্যুর পর 330 খ্রিস্টপূর্বাব্দে সমগ্র পারস্য দখল করে ভারতীয় সীমান্ত পর্যন্ত অগ্রসর হন। সভ্যতায় হেলেনিস্টিকদের অবদান। অর্থনৈতিক ক্ষেত্রে হেলেনিস্টিক যুগে ভারতবর্ষ থেকে চীন, পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে
ইথিওপিয়া পর্যন্ত গ্রিকদের বাণিজ্যিক যোগাযোগ চালু ছিল। বাণিজ্যিক প্রয়োজনে এ সময় জাহাজ নির্মাণ শিল্প, পোতাশ্রয় নির্মাণ, বাতিঘর নির্মাণ সহ বাণিজ্য উপযোগী কাঠামো গড়ে ওঠে। জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে হেলেনিস্টিকরা জ্ঞান বিজ্ঞানের একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন। আলেকজান্ডারের মৃত্যুর পর টলেমির শাসনকালে আলেকজান্দ্রিয়া নগরী বিজ্ঞান চর্চায় তীর্থকেন্দ্রে পরিণত হয়। এ সময় বিজ্ঞানের বিকাশে বিখ্যাত অনেক পণ্ডিতের আবির্ভাব ঘটেছিল। দর্শনের ক্ষেত্রে হেলেনিস্টিক যুগে স্টোইকবাদ বা এপিকিউরাসবাদ বিকশিত হয়েছিল। এ যুগের বিখ্যাত দার্শনিকদের মধ্যে জন ও এপিকিউরাস ছিলেন অন্যতম। ধর্মের ক্ষেত্রে হেলেনিস্টিক যুগে দেবদেবীর আরাধনা করা হতো। টলেমি আলেকজান্দ্রিয়ায় জান্দ্রিয়ায় একটি চমৎকার মন্দির নির্মাণ করেন। এ যুগের প্রাচ্যের ধর্মীয় ধ্যানধারণা পাশ্চাত্যে প্রবেশ করলে এরই পথ ধরে খ্রিস্ট ধর্মের উদ্ভব ঘটে। রোমান সভ্যতা প্রাচীন বিশ্বের উন্নত সভ্যতাগুলোর অন্যতম। ঐতিহাসিক পাল্টা জেনেট সামারসেট ফ্রাইয়ের মতে ইতিহাসে রোমান সভ্যতার প্রভাব ছিল সবচেয়ে বেশি, তারপরেও এর খুব ক্ষুদ্র অংশই ছিল মৌলিক। গ্রিক সভ্যতা ম্লান হয়ে যাওয়ার আগেই রোমান সভ্যতার বিকাশ ঘটেছিল। এই সভ্যতা গড়ে ওঠে ভূমধ্যসাগরীয় অঞ্চলের ইতালীয় ছোট শহর রোমকে কেন্দ্র করে, যা বর্তমানে দেশটির রাজধানী। ভৌগোলিক অবস্থান: ইতালির পশ্চিম সীমান্তের কাছে অবস্থিত শহর রোমকে কেন্দ্র করে রোমান সভ্যতা গড়ে ওঠে। এর পশ্চিমে আपेनाइल পর্বতমালা, উত্তরে আল্পস পর্বতমালা, দক্ষিণে ভূমধ্যসাগর এবং উত্তর পূর্বে আদ্রিয়াটিক সাগর। উত্তর পূর্বে আদ্রিয়াটিক সাগরের অপর পাশে বলকান অঞ্চল তথা মধ্য ইউরোপীয় ভূখণ্ড। রোম নগরী 7টি পাহাড়ের উপর ছড়িয়ে আছে, তাই এটিকে 7 পর্বতের নগরী বলা হয়। রোমানদের রাজনৈতিক ইতিহাস: 800 খ্রিস্টপূর্বাব্দের দিকে ইন্দো ইউরোপীয় জাতিগোষ্ঠীর ইট্রুস্কানরা টাইবার নদীর উত্তর দিকে অবস্থিত তুস্কানি অঞ্চল দখল করে, কিন্তু পার্শ্ববর্তী শক্তিশালী গ্রিকদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে তারা দুর্বল হয়ে পড়ে। অবশেষে রোমের নেতৃত্বে ইতালীয় জাতিগুলো ইট্রুস্কানদের পরাজিত করে রোমান সভ্যতার সূচনা করে। রোমানরা রাজ্য শাসনে নতুন ব্যবস্থার চালু করে। 2 জন অভিজাতের হাতে রাষ্ট্র শাসনের ক্ষমতা দেয়া হয়। এদের বলা হতো কনসাল। তারা 1 বছরের জন্য রোমের প্রশাসনিক, বিচারিক, সামরিক সহ সব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। তবে কনসালরা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাশালী পরিষদ সিনেটের পরামর্শ মতো শাসনকাজ পরিচালনা করতেন। এক পর্যায়ে রোমানরা পেট্রিসিয়ান ও প্লেবিয়ান এ 2টি শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে। ক্রমে অভিজাত পেট্রিসিয়ান ও সুবিধাবঞ্চিত শ্রমিক কৃষকদের নিয়ে গঠিত প্লেবিয়ানদের মধ্যে দ্বন্দ্ব বাধে। প্লেবিয়ানরা বিভিন্ন দাবি আদায়ের জন্য আন্দোলন শুরু করে। অবশেষে তাদের মধ্য থেকে 10 জন ট্রিবিউট বা ম্যাজিস্ট্রেট সিনেটের সদস্যপদ লাভ করে। এভাবে রোমে গণতন্ত্রের বিকাশ ঘটে। সভ্যতা রোমানদের অবদান: ধর্ম: প্রজাতন্ত্রের যুগে রোমান ধর্মে নতুন কিছু ছিল না। এ সময় তাদের উপর গ্রিক ধর্মের প্রভাবই ছিল সক্রিয়। জিউসের মতোই রোমেও আকাশ দেবতা ছিল জুপিটার। গ্রিক দেবী সফেনার মতো মির্নাবা ছিলেন রোমের দেবী। গ্রিক প্রেমের দেবী আফ্রোদিতি রোমে এসে হয়েছেন ভেনাস। গ্রিক সাগর দেবতা পরিসন রোমে হয়েছেন নেপচুন। সাম্রাজ্যের যুগে ধর্মীয় চিন্তাভাবনা প্রজাতান্ত্রিক যুগের মতোই ছিল। এ সময় প্রচুর মন্দির নির্মাণ করা হয়। খুব ঘটা করে ধর্মীয় উৎসব পালন করা হতো। অগাস্টাস সিজারের সময় থেকে ঈশ্বররূপে সম্রাটকে পূজা করার রীতি চালু হয়। রোমে নিজস্ব ধর্ম পালনের পাশাপাশি খ্রিস্ট ধর্মের বিস্তারও চলতে থাকে। এই নতুন ধর্মে মানুষের প্রতি সম্মান বেশি দেখানো হয়েছিল, তাই অনেকেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে থাকে। দর্শনশাস্ত্রের ক্ষেত্রে রোমের সুখ্যাতি ছিল। মূলত গ্রিক দর্শনের উপর ভিত্তি করে রোমান দর্শন আত্মপ্রকাশ করে। দার্শনিক লুক্রটিয়াস ছিলেন বোগবাদের প্রবক্তা। স্টোইকবাদ হচ্ছে রোমের সবচেয়ে জনপ্রিয় দার্শনিক মতবাদ। স্টোইকবাদের উন্নয়নে 3 জন ব্যক্তিত্ব বিশেষ ভূমিকা পালন করেন। এদের একজন ছিলেন ধনী রোমান সিনেক, অন্যজন এপিকটেটাস, তিনি ছিলেন দাস, এবং শেষ ব্যক্তিত্ব হচ্ছেন রোমান সম্রাট মার্কাস অরলিয়াস। সাহিত্যের ক্ষেত্রে ব্যাপক উন্নতি লক্ষ্য করা যায় সম্রাট অগাস্টাস সিজারের সময় থেকে। এ যুগে বিখ্যাত গীতিকার ছিলেন হোরাস। কবি হিসেবে বিশ্বজোড়া নাম করেছেন ভার্জিল। তার লেখা মহাকাব্য ইনিড বিশ্ববিখ্যাত। ওভিড ও লিবি এ যুগের বিখ্যাত কবি।
লিবি একজন ইতিহাসবিদ হিসেবেও খ্যাতিমান। বিখ্যাত বক্তা সিসেরা গদ্য সাহিত্য রচনায় খ্যাতিমান ছিলেন। স্থাপত্য ও ভাস্কর্য। স্থাপত্য ভাস্কর্যের ক্ষেত্রে রোমানদের উন্নতি সাম্রাজ্যের যুগেই হয়েছিল। রোমান স্থাপত্য ভাস্কর্যের নিজস্ব ধরন দেখা যায়। প্রধানত ইট ও কংক্রিটের স্থাপত্য তৈরি হলো চৌকোনা পাথর ব্যবহার করা হতো। মার্বেল পাথর দিয়ে ঢেকে দেওয়া হতো কংক্রিটের কাঠামো। ইমারতে নানা রকম অলঙ্করণ থাকত। বিজ্ঞান। বিজ্ঞানের ক্ষেত্রে রোমানদের অবদান খুব উল্লেখযোগ্য নয়, তবে দুই একজন বিজ্ঞানী এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এছাড়া ইতালিতে বসবাসকারী কয়েকজন হেলেনিস্টিক বিজ্ঞানী ছিলেন, তারা রোমের বিজ্ঞানের ক্ষেত্রে পূর্ণতা দিয়েছিলেন। এদের মধ্যে খ্যাতিমান ছিলেন চিকিৎসা বিজ্ঞানী গ্যালেন। এছাড়া বিজ্ঞানী সোরানাস ও রুফাসের খ্যাতির কথাও জানা যায়। ক্ষুদ্র শিল্প। রোমের বিশাল সাম্রাজ্য জুড়ে নানা ধরনের শিল্প কারখানা গড়ে উঠেছিল। এখানে তৈরি হতো অস্ত্রশস্ত্র, ব্রোঞ্জ এবং লোহার দ্রব্যাদি এবং পশমি বস্তু ও মাটির পাত্র। আইন। রোমের বিশাল সাম্রাজ্য জুড়ে নানা ধরনের আইনের ক্ষেত্রে রোমান সাম্রাজ্যের বিশেষ কৃতিত্ব ছিল। প্রথম দিকে রোমান আইনের কোনো লিখিত রূপ ছিল না। 450 খ্রিস্টপূর্বাব্দে 12টি ব্রোঞ্জ পাতে সর্বপ্রথম রোমান আইন সংকলিত হয়। অগাস্টাস সিজার ও তার উত্তরাধিকারীদের পৃষ্ঠপোষকতায় রোমান আইনের 3টি শাখা বিকাশ লাভ করেছিল: বেসামরিক আইন, জনগণের আইন, প্রাকৃতিক আইন। বেসামরিক আইন, এই আইনগুলো পালন করতে নাগরিকদের বাধ্য ছিল। জনগণের আইন, মানুষের ব্যক্তিগত অধিকার রক্ষার জন্য এই আইন তৈরি করা হয়েছিল। প্রাকৃতিক আইন, স্টোয়িক মতবাদ ভিত্তিক এই আইনের বক্তব্য হচ্ছে প্রকৃতিগতভাবে সব মানুষ সমান এবং জন্মগতভাবে লাভ করা তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করার ক্ষমতা সরকারের নেই। তোমাদের সবাইকে ধন্যবাদ।